ভূমি আইন পরিবর্তনের মাধ্যমে একদম পানির মতো সহজ হয়ে গেল বেদখল হওয়া সম্পত্তি কিংবা জবরদখলকৃত সম্পত্তি কিংবা ভূমিদস্যু কর্তৃক দখলকৃত সম্পত্তি উদ্ধার করার আইনগত পদ্ধতি। এখন থেকে যে কোনো ভূমি মালিক তার যদি ওই বেদখলকৃত সম্পত্তির মালিকানা তার এটি প্রমাণ করার মতো যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট থাকে, তাহলে খুব সহজেই সাক্ষী প্রমাণ এবং কাগজে সমন প্রদান ছাড়াই তার ওই বেদখল হওয়া সম্পত্তি খুব সহজেই অল্প কয়েকদিনের মাধ্যমেই আদালতে, প্রশাসন এবং সরকারের সহযোগিতায় ভোগ দখলে নিয়ে আসতে পারবেন। তাহলে যারা এই আসল ভূমি মালিক তাদের এই পদ্ধতিতে সুফল পেতে করণীয় কি এবং কিভাবে সেই পদ্ধতিটি গ্রহণ করবেন, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সাথে কিংবা আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তির সাথে এমন ঘটনা ঘটেছে তাদের কিংবা আমাদের জমির মালিকানা সংক্রান্ত যত ডকুমেন্ট রয়েছে কিংবা মালিকানা প্রমাণ করা যায় এমন যতগুলো প্রমাণ রয়েছে সবগুলোই সংগ্রহ হয়ে থাকে, তারপরেও আমাদেরকে সম্পত্তির থেকে বেদখল হতে হয় কিংবা আমাদেরকে বেদখল করা হয় কিংবা আমরা কোনোভাবেই আমাদের ওই সম্পত্তিগুলোতে ভোগ দখলে যেতে পারি না। এর পেছনে অনেক কারণ থাকে, যে কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সম্পত্তিটির থেকে আমরা বেদখল হয়েছি, যে ব্যক্তি আমাদেরকে বেদখল করেছে ওই ব্যক্তি হয় রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিওয়ালা, টাকা পয়সাওয়ালা, কিংবা এমনও ঘটনা ঘটে যে আমরা সম্পত্তি বন্ধক নিয়েছিলাম কিংবা দিয়েছিলাম, এই সকল সম্পত্তি পরবর্তীতে আমরা কোনোভাবেই আর বন্ধক থেকে উদ্ধার করতে পারি নাই, কিংবা একজন ব্যক্তির কাছ থেকে সুদে আমার পূর্বপুরুষেরা টাকা নিয়েছিল, সেই সুদের টাকা শোধ করতে পারে নাই, চক্রবৃদ্ধি হারে এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে তার কাছে ওই জমির বন্ধক কি দলিল প্রদান করতে হয়েছিল, যার কারণে ওই সকল সম্পত্তি তারা পরবর্তীতে এই টাকা না দেওয়ার কারণে ভোগ দখল করে আসতেন। তার পরবর্তীতে তার ওয়ারিশরাও এখনো ভোগ দখল করছেন, তিনি ওয়ারিশান সূত্রে পেয়েছেন এই দাবি করে। আবার এমনও ঘটনা ঘটে যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে আমাদের ওয়ারিশরা আমাদের সম্পত্তিগুলো আমাদের ভাগ দিতে চায় না। এক্ষেত্রে বিগত ২-১ যুগে এমন হয়েছে যে কন্যাদ্বয়ের সম্পত্তি, পিতার যে অংশ পাওয়ার কথা, মায়ের যে অংশ পাওয়ার কথা, সেই অংশগুলো কোনোভাবেই দেয়া হয় না। আবার চাকুরির সুবাদে পিতা অন্য জায়গায় ছিল, তার সম্পত্তিগুলো অন্য ভাইয়েরা ভোগ দখল করছিলেন, এখন এসে সন্তানরা সম্পত্তির দাবি করছেন, তাদেরকে দেয়া হচ্ছে না। এই ধরনের সম্পত্তি যারা কিংবা যাদের ভোগ দখল থেকে বেদখল হয়ে গেছে কিংবা ভোগ দখলে যেতে পারছেন না, তারা প্রাথমিকভাবেই ওই সকল ব্যক্তিকে জানিয়েছিলেন কিন্তু কোনো সমাধান হয় নাই। ওই সকল ব্যক্তি কি বলে সম্পত্তি ভোগ দখল করছেন এটিও দেখাতে চায় না। অনেক সময় ওই সকল সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দেওয়া হয়। যে ব্যক্তি ক্রয় করেছে সেই ব্যক্তি বলে, আপনি তো আমার কাছে এসে লাভ নাই, আমি তো সম্পত্তি ক্রয় করেছি, যার কাছ থেকে ক্রয় করেছি তার সাথে আপনার সমস্যা, আপনি তার কাছে যান। এখন এই ব্যক্তি পড়ে যায় কিংবা আমরা পড়ে যাই চরম সংকটে, কোথায় গেলে সমাধান পাবো এটি বুঝতে পারি না। নানান জনে নানান পরামর্শ দেয় কিন্তু সেই পরামর্শ কোনো কাজেই আসে না, শুধু শুধু অর্থ নষ্ট হয়। এখন এই বিষয়গুলো সমাধান করার জন্য আমাদের প্রচলিত আইনে কিছু কথা বলা আছে যে আপনি প্রাথমিকভাবে এই ধরনের সম্পত্তি উদ্ধারের জন্য ওই সকল ব্যক্তি যারা সম্পত্তি দখলে রয়েছে তাদেরকে বলুন। তাদের কাছে বলার মতো পরিস্থিতি যদি না থাকে কিংবা তারা যদি না শোনে, তাহলে আপনি গ্রাম্য সালিশের ব্যবস্থা আছে ইউনিয়ন পরিষদে, সেখানে চেষ্টা করুন। ১০ টাকার বিনিময়ে সেখানে আবেদন করলে তার একটি সালিশের ব্যবস্থা করবে। সেখানেও যদি কোনোভাবে আপনার কথা না শোনা হয় কিংবা আপনাকে পাত্তা দেয়া না হয় কিংবা বিচারে আপনার পক্ষে রায় না আসে, আপনার সঙ্গে প্রহসন করা হয়, তাহলে আপনি সরাসরি আদালতে শরণাপন্ন হতে পারবেন। তবে এখানে আদালতে শরণাপন্ন হওয়ার আগে নতুন একটি ভূমি আইন হয়েছিল, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। সেই আইনে বলা হয়েছে যে এই ধরনের সম্পত্তি যদি কোনোভাবে কোনো ব্যক্তির কাছ থেকে বেহাত হয়ে যায়, বেদখল হয়ে যায় এবং এমন কোনো ব্যক্তি ভোগ দখল করে যে ব্যক্তিদের মালিকানা সংক্রান্ত কোনো বৈধ ডকুমেন্ট নেই কিংবা হিস্টোরি নেই, তিনি মালিক হওয়ার যোগ্য না, তাহলে ডিসি অফিস অর্থাৎ জেলা প্রশাসক অফিসে একটি ভূমি উইং আছে, শাখা আছে, সেখানে যদি তারা অভিযোগ জানায়
তাহলে তার অভিযোগের সত্যতা স্বরূপ সেখান থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে 3 মাসের মধ্যে তার অভিযোগের সত্যতা কতটুকু, তিনি জমি ভোগ দখলে পাওয়ার যোগ্য কিনা, এটি তদন্ত স্বরূপ একটি রিপোর্ট প্রদান করা হবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ওই সকল সম্পত্তি তাকে ভোগ দখল দেওয়ার মতো কিনা সেটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই ব্যবস্থাটি আইনে বললেও সরাসরি এখন পর্যন্ত এই অফিসগুলোতে অর্থাৎ ডিসি মহোদয়গণকে এই কার্যটি সম্পাদন করার জন্য যথেষ্ট পরিমাণে লজিস্টিক সাপোর্ট দেওয়া হয় নাই, যার কারণে এটি এখন পর্যন্ত বাস্তবায়ন ঠিকঠাক মতো হয় নাই। তবে কিছু কিছু জায়গায় স্ব উদ্যোগে এই কাজগুলো করা হচ্ছে, আপনি খোঁজ করে দেখতে পারেন আপনার জেলায় গিয়ে। আরেকটি ব্যাপার হচ্ছে আদালতে। আপনি যদি আপনার সম্পত্তি উচ্ছেদ করতে চান এবং আইনি মাধ্যমে, তাহলে আপনার সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত। এখন আদালতে আমরা যাইতে ভয় পাই কেন? যে কোনো বিষয় নিয়ে যদি আদালতে যাওয়া হয় এবং সেটি যদি জমিজমা সংক্রান্ত হয়, তাহলে আমাদের বর্তমানে যে বিচার ব্যবস্থাটা ছিল কিংবা আমরা যে পদ্ধতিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আদালতে শরণাপন্ন হতাম এবং আদালত যে প্রক্রিয়া বিচার করত সেটি একটি ছিল দেওয়ানি কার্যবিধি অনুযায়ী একটি প্রসিডিউরাল পদ্ধতি, অর্থাৎ প্রায় 12টি স্টেপ ফলো করে এই জমিজমা সংক্রান্ত বিষয়গুলোর বিচার করতে হতো। এর মধ্যে প্রথমেই ছিল আপনার আর্জি উপস্থাপন কিংবা আপনার অভিযোগ দাখিল, সেই অভিযোগের সত্যতা যাচাই করে এবং সেই অভিযোগটি কোন আদালতে আমলযোগ্য কিংবা কোন জজের নিকট আমলযোগ্য এর উপর নির্ভরশীল করে আপনার সেই মামলাটি আমলে নেওয়া হতো এবং যাকে আপনি বিবাদী করেছেন এবং যাদেরকে যাদেরকে আপনি সাক্ষী মেনেছেন তাদের সকলকে উপস্থাপন হওয়ার জন্য একটি সমন প্রদান করা হতো এবং এই সমন প্রদানের মাধ্যম ছিল একটি ডাকযোগে রেজিস্ট্রির মাধ্যমে, আরেকটি হচ্ছে লোক মারফত সরাসরি। এখন এই পদ্ধতিটিকেও কাজে লাগাতে অর্থাৎ সমন পাঠানোর জন্য যাবতীয় যে খরচ, সেই খরচটি কিন্তু এই বাদীকে অর্থাৎ যে ব্যক্তি মামলা করবে তাকে বহন করতে হতো এবং অনেক সময় দেখা যেত যে সাক্ষীগণের কাছে এই সমন পাঠানো হয়েছে, সাক্ষীগণ অনীহা দেখাচ্ছেন যে এই ঝুট ঝামেলা কে করবে। কেননা ভাই দেখুন, সকলেরই জীবন রয়েছে, জীবন নির্বাহের ব্যাপার রয়েছে, অর্থ উপার্জন সকলকেই করতে হয়। এখন একজন সাক্ষী যদি আদালতে উপস্থাপন করতে যায় কিংবা তিনি যদি সাক্ষী দিতে যান, তাহলে তার পুরোটা কর্মদিবস নষ্ট হয়। অনেক সময় চাকরির সুবাদে কিংবা গুরুত্বপূর্ণ কাজের জন্য তারা যেতে পারেন না, কিংবা যারা সমন বিবাদী অর্থাৎ এই মামলার বিবাদী তাদের কাছে সমন পাঠানো হয়, তারা ওই সমনের জবাব ঠিকঠাক মতো দেয় না, আদালত ডেট দেয়, সেই ডেটে সমন আসে না, সমনের উত্তর আসে না, যার কারণে এই বিচার পদ্ধতিটা পিছাতে 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 যুগের পর যুগ চলে যায়। অনেক সময় এমনও হয় যে 2-3 প্রজন্ম পর্যন্ত মামলার ঘানি টানতে হয়। আমি আজকে একটি নিউজ দেখলাম, সুনামগঞ্জে এক প্রবাসী তার বেদখল হওয়া জমি বুঝে পেয়েছেন প্রায় মামলা করার 50 বছর পরে। তাহলেই বুঝুন পরিস্থিতি কি। এখন এই বিষয়টির আমলে নিয়ে পরবর্তীতে ভূমি আইন সংশোধন করার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বর্তমানে আইন মন্ত্রণালয় থেকে এই দেওয়ানি কার্যবিধির বিচার প্রক্রিয়াটাকে সংশোধন আনা হয়েছে এবং এই সংশোধনের পরিপ্রেক্ষিতে এমন ভাবে আইনটি করা হয়েছে, অর্থাৎ এই যে সাক্ষী প্রমাণ উপস্থাপন, তারপরে এই সমনের জবাব সমন পাঠানো, এই পদ্ধতির কারণে যেহেতু জঞ্জাল তৈরি হচ্ছে এবং এগুলো কোনো ক্রমে এই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে না। অর্থাৎ আপনার যদি দলিল ঠিক থাকে, আপনার যদি রেকর্ডীয় খতিয়ান কিংবা মাঠ পর্চা ঠিক থাকে কিংবা নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন হয়ে থাকে এবং আপনি যদি ঠিকঠাক মতো খাজনা দিয়ে থাকেন, তাহলে আপনার ওই সকল সম্পত্তিতে অনুষাঙ্গিক অন্য যে সকল প্রমাণ কিংবা সাক্ষী তেমন মুখ্য ভূমিকা পালন করে না কিংবা প্রযোজ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে না, তবে সেগুলো কিন্তু সহকারী ভূমিকা হিসেবে পালন করে। তাই এই বিষয়গুলোকে বাতিল করার হয়েছে এবং বলা হচ্ছে যে যখন আদালতে যে সাক্ষীগুলো ডেকে পরবর্তীতে সাক্ষীদ্বয়ের মৌখিক সাক্ষী নিয়ে সেটি লিপিবদ্ধ করা হয়, তখন বিচার কার্যটা বিলম্বিত হয়। এই সাক্ষী প্রমাণটা যদি আগেই নেওয়া যায়, অর্থাৎ যখন একজন ব্যক্তি আর্জি পেশ করবেন, সেই আর্জিতেই তিনি যদি সকল সাক্ষীদের সাক্ষ্য লিপিবদ্ধ করে সেটি এফিডেভিট করে আদালতে জমা দেয়, তাহলে আর এই সাক্ষী সরাসরি উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করার প্রয়োজন হচ্ছে না কিংবা হবে না। এখন যদি প্রযোজ্য ক্ষেত্রে আদালত পরবর্তীতে মনে করে কিংবা উভয় পক্ষের সম্মতিতে যদি সেটি সম্মতি হয় যে সাক্ষীগণকে জেরা করা প্রয়োজন, তাহলে সাক্ষীদেরকে পরবর্তীতে আবার আদালতে উপস্থাপন হতে পারে কিংবা করা যেতে পারে, এর আগে আর প্রয়োজন হচ্ছে না। আবার পরবর্তীতে যে সমন পাঠানোর ব্যাপারটা, এই সমনটা এখন ডিজিটাল যুগ, সকলের অনলাইন হাতে হাতে মোবাইল ফোন রয়েছে, তাই
এখন থেকে এই কাগজে সমন পাঠানো কিংবা ডাকযোগে সমন পাঠানোর পাশাপাশি মোবাইলে খুদে মেসেজের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি সমন পাঠানো যায়, তাহলে খুব সহজেই খুব দ্রুত নিমিষেই এই যাদেরকে সমন পাঠানো হচ্ছে তারা পেয়ে যাবেন এবং আদালতের সন্তুষ্টির উপর সেই বিষয়টি নির্ভর করবে। তাহলে কি দাঁড়ালো, এই যে সমন পাঠানোর জন্য অতিরিক্ত অর্থ প্রদান, তারপরে যারা নিয়ে যাবেন তাদেরকে অর্থ প্রদান, তাদেরকে ঘুষ প্রদান, আবার সমনের জবাব আসলো না কেন, কবে আসবে সে বিষয়ে নোটিশ প্রদান, এগুলোর আর প্রয়োজন হচ্ছে না। তাই কি দাঁড়াইলো যে সময়টা কিন্তু কমে আসলো। আর সময়টা যখনই কমে আসবে তখন বিচারটা দ্রুত সম্পন্ন হবে এবং সাক্ষীগণকে নিয়ে যাওয়া লাগবে না, তাদের হ্যাসেল দিতে হবে না, তাদের হাতে পায়ে ধরতে হবে না। তাহলে যারা বিচার প্রার্থী তাদেরও যে হয়রানি সেটিও কিন্তু কমে গেল কিংবা থাকলো না। তাহলে এই যে যারা বেদখল হয়ে রয়েছে এবং সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট তাদের কাছে রয়েছে, তারা কিন্তু খুব সহজেই তাদের এই বেদখলগুলো উচ্ছেদ করার যে প্রক্রিয়া এটি সম্পন্ন করতে পারবেন। এরপরে আবার একটি বিষয় থাকতো যে সত্ত্বজারি মামলা, অর্থাৎ আদালত থেকে রায় দেওয়া হলো যে এই ব্যক্তি সম্পত্তির ভোগ দখল পাওয়ার যোগ্য, তাকে সম্পত্তির ভোগ দখল দেয়া যেতে পারে। এখন আপনার পক্ষে ডিক্রি প্রদান করা হলো, আপনি সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারছেন না, যারা সম্পত্তির দখলে রয়েছিল ভূমিদস্যু কিংবা জবরদখলকারী তারা সম্পত্তি ভোগ দখল ছাড়ছেন না। আপনাকে কি করতে হবে, নিয়ম অনুযায়ী আদালতে জারি মামলা কিংবা রায় আদেশে বাস্তবায়নের মামলা করতে হতো। এই প্রক্রিয়াটাকেও বাদ দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে আদালত যদি মনে করে যে এই মামলার রায়টি বাস্তবায়ন করা প্রয়োজন, তাহলে সঙ্গে সঙ্গে রায় প্রদানের সাথে ওই বিষয়টিও লিপিবদ্ধ কিংবা নির্দেশ প্রদান করবেন যে যে ব্যক্তির পক্ষে রায় দেওয়া হচ্ছে তিনি বেদখল হয়ে রয়েছে, তাকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হোক। এই বিষয়টি বাস্তবায়নের কারণে কি হবে, যারা এই সম্পত্তি থেকে বেদখল হয়েছে তারা খুব সহজেই রায়ের মাধ্যমে সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবে। তাহলে এই যে আগের হয়রানি, সেই হয়রানি কিন্তু কমে একেবারে তলানিতে এসে ঠেকছে। এখন কিন্তু এই যে ঘুষমুক্ত সহজে এই ভূমি সেবা কিংবা আদালত থেকে খুব সহজেই তাদের বেদখল জমিগুলোর উদ্ধার করে ভোগ দখলে যেতে পারবে। সুপ্রিয় ভিউয়ার্স, তবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে আপনাকে আপনার যে প্রমাণ, দালিলিক প্রমাণ অর্থাৎ দলিল ঠিকঠাক মতো রয়েছে কিনা, আপনার কাছে খতিয়ান ঠিক মতো রয়েছে কিনা, ঠিক মতো আপনার পূর্বপুরুষ খাজনা প্রদান করেছে কিনা, মিউটেশন করা ঠিক মতো ছিল কিনা, এই বিষয়গুলো প্রমাণ অবশ্যই সংগ্রহ করতে হবে। আর এই যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করার আগে অবশ্যই অবশ্যই আপনি আপনার ডকুমেন্ট একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে দেখা করে তাকে দেখিয়ে তারপরে তার মতামতের ভিত্তিতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। হুটহাট কারো কথা শুনে ডকুমেন্টের উপর ভিত্তি করে খুব সহজেই কোনো মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করবেন না কিংবা কোনো পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। কেননা আপনার ডকুমেন্টও ভুল হতে পারে, আপনার চিন্তা চেতনার ভুল হতে পারে, কিংবা যারা সম্পত্তি দখলে রয়েছে তারাও আসল মালিক হওয়ার সুযোগ থাকতে পারে। আর এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো ধরনের প্রশ্ন থাকে, আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই জন্য আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।